আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের তামাদি আইন ১৯০৮ এর লেকচার 4। আজকের লেকচারে আমরা আলোচনা করব ধারা ৬ এবং ধারা ৭ সম্পর্কে। ধারা ৬ বলা আছে আইনগত অপারগতা, লিগ্যাল ডিসেবিলিটি, এবং ধারা ৭ বলা আছে সে একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা এই বিষয় সম্পর্কে। তো সাক্ষ্য আইনের তামাদি আইনের ধারা ৬, ৭, ৮ এবং ৯ ধারায় আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি নিয়ে বর্ণনা নিয়ে আলোচনা করা হয়েছে। যে ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে সে যদি উক্ত সময়ে মামলা করতে আইনগতভাবে অপারগ থাকে তাহলে তার মামলা করার তামাদির মেয়াদ কিভাবে গণনা করতে হবে তা ৬ থেকে ৯ ধারা পর্যন্ত উল্লেখ করা আছে। ধারা ৬ এবং ধারা ৭ এ যে সকল বিধান আলোচনা করা হয়েছে এর ব্যতিক্রম আলোচনা করা হয়েছে ধারা ৮ এ। সুতরাং ধারা ৭ এবং ধারা ৮ এবং ধারা ৬ ইত্যাদি বিষয়গুলো একসাথে মিলিয়ে পড়তে হবে। ধারা ৬ এবং ৭ এ যে বিধান আছে তার ব্যতিক্রম হচ্ছে ধারা ৮ এ। তো আজকে আমরা ধারা ৬ এবং ৭ দেখব। পরবর্তী লেকচারে আমরা ধারা ৮ এর ব্যতিক্রম বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। তো ধারা ৬ এ বলা আছে কি লিগ্যাল ডিসেবিলিটি। তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী ৩টি বিষয়কে আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি হিসেবে বিবেচনা করা হয়। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে নাবালকত্ব, মাইনরিটি। যদি কোনো ব্যক্তি মাইনর থাকে তবে তাকে ধরে নেওয়া হবে যে সে লিগ্যালি ডিসেবল। হ্যাঁ, সে হচ্ছে মোকদ্দমা করার মতো এবিলিটি তার নেই। ঠিক আছে? তারপর হচ্ছে ইনসিনিটি। ইনসিনিটি মানে হচ্ছে উন্মাদ ব্যক্তি, উন্মাদতা। যদি কোনো ব্যক্তি উন্মাদ থাকে তবে সে লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে পড়বে, আইনগত অপারগতার মধ্যে পড়বে। তারপর হচ্ছে ইডিউসি। ইডিউসি হচ্ছে জড় বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা। তো এই ৩ শ্রেণীর ব্যক্তিকে হচ্ছে বলে হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি। ধারা ৬ অনুযায়ী যে তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী এই ৩ ধরনের ব্যক্তিকে আইনগত অপারগ ব্যক্তি হিসেবে ধরা হয়। নাবালক, মাইনরিটি, উন্মাদ, ইনসেনিটি এবং জড় বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা, ইডিউস, এই ৩টা ব্যক্তিকে। তো যে ক্ষেত্রে ৬ ধারার বিধান প্রযোজ্য। তামাদি আইনের ৬ ধারার বিধান শুধুমাত্র ২টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে মোকদ্দমা বা কার্যক্রম, আর একটা হচ্ছে ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। লিগ্যাল ডিসেবিলিটির ৬ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি উন্মাদ, নাবালক অথবা জড় বুদ্ধি হয় তবে তারা হচ্ছে আইনগতভাবে অপারগ থাকবে ২টা ক্ষেত্রে। আহ মোকদ্দমা বা কার্যক্রম প্রসিডিংস চালু করার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে। আর যে ক্ষেত্রে ৬ ধারার বিধান প্রযোজ্য না, ৬ ধারা আপিল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন আপিল দায়েরের সময় যদি আপিলকারী আইনগত অপারগ হয় তাহলে আপিল দায়েরের তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না। কেননা আমরা ধারা ৯ পড়বো যে একবার তামাদির মেয়াদ শুরু হয়ে গেলে সেটা কন্টিনিউ হিসেবে চলতে থাকে, সেটা আর স্টপ হয় না। তো তামাদি আইনের ৬ থেকে ৮ ধারা কোন নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি সে মামলায় বাদী হয়। অর্থাৎ সে যদি মামলা দায়ের করে বা ডিক্রি জারির আবেদন করে কিন্তু সে যদি বিবাদী হয় বা তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে ৬ থেকে ৮ ধারা প্রযোজ্য না। ৬ থেকে ৮ ধারা প্রযোজ্য হবে বাদীর ক্ষেত্রে, বিবাদীর ক্ষেত্রে ৬ থেকে ৮ ধারা প্রযোজ্য হবে না। আইনগত অপারগতার ক্ষেত্রে কখন মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে? মামলা করার বা মোকদ্দমা দায়ের করার অধিকারী কোনো ব্যক্তি যে সময়ে সে মামলা বা মোকদ্দমা করার অধিকারী হয় উক্ত সময়ে সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে তার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে বা আইনগত অপারগতার মানে কারণে সে যখন নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি তার অবসান যখন হবে, যখন তার সে নাবালকত্ব থেকে সাবালকত্ব অর্জন করবে, যখন সে উন্মাদ এবং উন্মাদ থেকে সুস্থ হবে এবং যখন তার বুদ্ধি, জড়বুদ্ধি তা কেটে উঠবে তখন থেকে তার হচ্ছে তামাদি আইনের মেয়াদ, তামাদি গণনা শুরু হবে। এখন দেখবো ধারা ৭। তামাদি আইনের ৭ ধারায় বলছে কি একাধিক বাদী অথবা দরখাস্তকারী মধ্যে একজনের অপারগতা। তো যে ক্ষেত্রে তা একাধিক ব্যক্তি মামলা বা কার্য দ্বারা দায়ের করার অধিকারী হয় বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয় এবং তাদের সকলেই আইনগত অক্ষম হলে তাদের কারোর বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। মানে যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা করার
বা মোকদ্দমা দায়ের করার বা কার্য দ্বারা দায়ের করার অধিকারী হয় বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয় এবং তাদের সকলেই আইনগত অক্ষম, তাহলে তাদের কারোর বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। তারা যখন আইনগত অপারগতাটা কেটে উঠবে, অবসান হবে, তখন থেকে তাদের তামাদি মেয়াদটা শুরু হবে, এর আগ পর্যন্ত না। কিন্তু যদি এমন হয় যে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে অক্ষম কিন্তু বাকিরা আইনগতভাবে সক্ষম বা সুস্থ, সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত হবে। কি হবে না তা নিম্নলিখিতভাবে বর্ণনা করা যায়। যে সকল ব্যক্তি আইনগতভাবে অপারগ, তাদের সম্মতি ছাড়া যে ব্যক্তি আইনগতভাবে অপারগ না, সে যদি দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে, তাহলে সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে। হ্যাঁ, যখন তাদের মধ্যে এক ব্যক্তি আইনগতভাবে অপারগ না বা অন্য সকলে আইনগতভাবে অপারগ, তখন ওই ব্যক্তি যদি আইনগতভাবে সে দায় মুক্তি বা ঋণ মুক্তি পরিশোধ করতে পারে, তবে সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে। আর যদি যে সকল ব্যক্তি আইনগতভাবে অপারগ, তাদের সম্মতি ছাড়া যে ব্যক্তি আইনগতভাবে অপারগ না, সে যদি দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে তামাদির মেয়াদ অতিবাহিত হবে না, তামাদির মেয়াদ স্থগিত থাকবে। এই হচ্ছে 7 ধারার বিধান। 7 ধারায় বলছে কি, একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা আছে, অন্যরা যদি সেটা ঋণ পরিশোধ করতে পারে বা দায় মুক্তি করতে পারে, তবে সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে, অন্যথায় হবে না। তো এই হচ্ছে ধারা 6 এবং 7-এর আলোচনা। ধারা 6 আমরা দেখলাম আইনগত অপারগতা বা আইনগত অপারগ ব্যক্তি, লিগ্যাল ডিসেবিলিটি কারা, নাবালক, উন্মাদ এবং জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এবং ধারা 7-এ দেখলাম একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা থাকলে অন্যরা যদি সেটা দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে, তবে সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে। আজকের আলোচনা এতটুকুই। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব ধারা 8, 9 সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।